আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতেই জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের রেশ কাটতে না কাটতে ফের চাঞ্চল্যকর তথ্য। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন 28 শিশুর মৃত্যু, ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। সিরিয়ায় ইসরায়েলের এই হামলা অগ্রহণযোগ্য এবং গোটা অঞ্চলের জন্য হুমকি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গত মাসে অনুষ্ঠিত শান্তি আলোচনার অংশ হিসেবে গৃহীত একটি চুক্তির আওতায় রাশিয়া ইউক্রেনকে 1000 সেনার মরদেহ হস্তান্তর করেছে। দক্ষিণ সিরিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত 594 জন নিহত হয়েছেন দাবি ব্রিটিশ সংস্থার। ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সাফল্যের রহস্য জানালো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার শাখা হিসেবে পরিচিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর তথ্য চাউর হলো। ইরান দাবি করেছে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতির আড়াল হিসেবে কূটনৈতিক প্রস্তাব ব্যবহার করছে। ইরানের সরকারি কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় টিভি এই তথ্য জানিয়েছে খবর ইমরান ইন্টারন্যাশনালের। বৃহস্পতিবার 17 জুলাই ইরানের সিনিয়র কর্মকর্তার বরাতে প্রেস টিভি জানিয়েছে, আমাদের গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন শান্তি নয় যুদ্ধের প্রস্তুতির জন্য আলোচনা চাই। ইরানি এই কর্মকর্তা আরো বলেন, যদি তাই হয় তাহলে সময় নষ্ট করার কোনো কারণ দেখছি না, বরং আমরা সংঘাতের জন্য প্রস্তুতির উপর মনোনিবেশ করব। কর্মকর্তার বরাতে প্রেস টিভি জানিয়েছে, ইরান মনে করে আলোচনার উদ্দেশ্য হলো পরবর্তী যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা পুষিয়ে নিতে ইরানকে নিরস্ত্র করা। নাম প্রকাশ না করার এই কর্মকর্তার বরাতে প্রেস টিভি আরো জানায়, যে কোনো নতুন আলোচনার ক্ষেত্রে অবশ্যই গুরুতর ও বাস্তবসম্মত নিশ্চয়তা অন্তর্ভুক্ত করতে হবে যেন নিশ্চিত করা যায় যে প্রক্রিয়াটি নিরাপত্তা প্রতারণার আবরণ নয়। তবে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত মাসে মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি অপূরণীয় আঘাত পেয়েছে এবং তেহরানের সঙ্গে ফের আলোচনার ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন 28 শিশুর মৃত্যু, ইউনিসেফ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল গাজার উপর চলমান ইসরায়েলি হামলার ভয়াবহ প্রভাব তুলে ধরেছেন। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 17,000-এরও বেশি শিশু নিহত হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে 28 জন শিশু নিহত হচ্ছে, খবর মিডল ইস্ট মনিটরের। তিনি বলেন, এ যেন প্রতিদিন একটি শ্রেণীকক্ষের সব শিক্ষার্থীকে হারানো এবং তা যেন চলছে টানা 2 বছর। তিনি আরো বলেন, শিশুরা রাজনৈতিক পক্ষ নয়, তারা কোনো সংঘর্ষ শুরু করে না, আবার থামাতেও পারে না, কিন্তু তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় এবং তারা বুঝে উঠতে পারে না কেন বিশ্ব তাদের পাশে নেই। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান, গাজার স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। তিনি বলেন, 36 হাসপাতালের মধ্যে মাত্র 17টি এবং 170টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে মাত্র 63টি আংশিকভাবে চালু আছে, যেখানে প্রতিদিন বহু হতাহত আসছে। ফ্লেচার জানান, অর্ধেক চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে এবং জরুরি সেবা পরিচালনায় ব্যবহৃত জ্বালানির সংকট চরম পর্যায়ে রয়েছে। জুন মাসে শিশুদের অপুষ্টির হার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। 5,800-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। তিনি আরো বলেন, গত সপ্তাহে খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশু ও নারী ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। সিরিয়ায় ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য, এরদোয়ান। সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে এবং সিরিয়া ইসরায়েল পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং সিরিয়ার নেতা আহমেদ আল শারা ফোনে দামেস্কে ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় এরদোয়ান বলেন, ইসরায়েলের এই হামলা অগ্রহণযোগ্য এবং গোটা অঞ্চলের জন্য হুমকি। দ্য টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে এই খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর তথ্যটি নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমটি জানায়, জেরুজালেমের দাবি, সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের সরকারি বাহিনীর গণহত্যা থেকে রক্ষার জন্য এই সামরিক হস্তক্ষেপ চালানো হয়েছে। তবে আঙ্কারা জানিয়েছে, তারা সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে একটি যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে।
সারা তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের সমর্থন প্রশংসনীয়। প্রসঙ্গত, সিরিয়ার সুয়েইদা প্রদেশে সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে। সেখানে দ্রুজ সশস্ত্র গোষ্ঠী ও বেদুইন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষও চলছে। রাশিয়া ইউক্রেনকে 1000 সেনার মরদেহ হস্তান্তর করেছে। গত মাসে অনুষ্ঠিত শান্তি আলোচনার অংশ হিসেবে গৃহীত একটি চুক্তির আওতায় রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনকে 1000 সেনার মরদেহ হস্তান্তর করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলে মস্কো ও কিয়েভের মধ্যে অনুষ্ঠিত 2 দফা শান্তি আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হলেও ব্যাপক হারে বন্দী বিনিময় এবং নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে চুক্তি হয়েছে। এএফপি জানায়, যুদ্ধবন্দীদের চিকিৎসার সমন্বয়কারী ইউক্রেনের সরকারি সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, 1000 মরদেহ ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়া দাবি করেছে মরদেহগুলো ইউক্রেনের নাগরিকদের, তাদের মধ্যে সেনা সদস্যরাও রয়েছে। তবে ইউক্রেন আগেও অভিযোগ করেছে, রাশিয়া কখনো কখনো ইউক্রেনীয় বলে রুশ সেনাদের মরদেহ ফেরত দেয়। রাশিয়ার সমঝোতাকারী ও ক্রেমলিনের সরকারি দপ্তরের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি জানান, এর বিনিময়ে ইউক্রেন 19 জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে। তিনি মরদেহ ফেরত আসার কিছু ছবিও প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, সাদা মেডিকেল স্যুট পরিহিত ব্যক্তিরা ফ্রিজিং ট্র্যাক থেকে মরদেহ ব্যাগ নামাচ্ছেন। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলাকালে বন্দী বিনিময় ও মরদেহ ফেরত দেওয়ার কার্যক্রম নিয়মিতভাবেই হয়ে আসছে। এটি দুই পক্ষের মধ্যে কয়েকটি সফল কূটনৈতিক উদ্যোগের মধ্যে এটি অন্যতম। দক্ষিণ সিরিয়ার সহিংসতায় 594 জন নিহতের দাবি ব্রিটিশ সংস্থার। দক্ষিণ সিরিয়ার সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত 594 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR জানায়, রবিবার থেকে সুয়েদা প্রদেশে শুরু হওয়া সহিংসতায় ভয়াবহ নৃশংসতার সাক্ষ্য মিলেছে খবর বিবিসির। SOHR এর তথ্য মতে, নিহতদের মধ্যে 300 জন দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, যাদের মধ্যে 146 জন যোদ্ধা এবং 154 জন বেসামরিক মানুষ। এসব বেসামরিক মানুষের মধ্যে 83 জনকে সিরিয়ার সরকারি বাহিনী সরাসরি গুলি করে হত্যা করেছে। এছাড়া সরকারি বাহিনীর অন্তত 257 জন সদস্য ও 18 জন বেদুইন যোদ্ধাও নিহত হয়েছেন। SOHR আরও জানায়, দ্রুজ যোদ্ধারা 3 জন বেদুইন সামরিক নাগরিককে সরাসরি হত্যা করেছে। এই সংঘর্ষের সূত্রপাত দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে বিরোধ থাকে। অপরদিকে ইসরায়েলি বিমান হামলায় আরও 15 জন সরকারি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের দাবি, তারা দ্রুজদের রক্ষায় সিরীয় সরকারি বাহিনীকে সুয়েদা থেকে পিছু হটাতেই হামলা চালায়। SOHR এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে নিরাপত্তা সংস্থাগুলো নিহতের সংখ্যা 300 জন বলে জানিয়েছে। ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সাফল্যের রহস্য জানালো ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইরান সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে পরীক্ষা নিরীক্ষার কৌশল প্রয়োগ করে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁকফোকর খুঁজে পেয়েছে এবং সফলভাবে তা ভেদ করতে পেরেছে। প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত এই যুদ্ধ প্রমাণ হয়েছে যে বিশ্ব সেরা বলে বিবেচিত প্রতিরক্ষার ব্যবস্থাও জটিল ও পরিকল্পিত আক্রমণের মুখে দুর্বল হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান তার কৌশলে পরিবর্তন আনার মাধ্যমে আক্রমণ চালিয়েছে। উপযুক্ত সময় বেছে নিয়ে দফায় দফায় আক্রমণ, বিভিন্ন অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র ফাতে ও এক ব্যবহারে গুরুত্বারোপ, আক্রমণের ধরন ও সময়ে অভাবনীয় বৈচিত্র্য। ফলে যুদ্ধের প্রথম দিকে ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষেত্রে ইসরায়েলের ব্যর্থতা 8% থেকে বাড়তে থাকে। দ্বিতীয় পর্যায়ে গিয়ে ব্যর্থতার হার বাড়ে 16% হারে। রিপোর্টে বলা হয়েছে, 22 জুন যুদ্ধ শেষের 2 দিন আগে ইরান সর্বোচ্চ সাফল্য পায়, যখন 27টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 10টি সরাসরি ইসরায়েলে আঘাত হানে। TRFকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা হিসেবে পরিচিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে TRF বিদেশি